নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও চলে এসেছি এমন কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে যেটা আপনাদের অনেকটা কাজে আসতে পারে। আমরা মেয়েরা সকাল থেকে রাত পর্যন্ত নানান কাজে ব্যস্ত থাকি, তাই যদি একটু টিপসের মাধ্যমে কাজগুলো করতে পারি অনেকটা সহজ হয়ে যাবে এবং অনেকটা সময়ও বাঁচাতে পারবো। তাই আমি চলে এসেছি আমার প্রথম টিপসে। বন্ধুরা, আমরা যখনই বাজারে যাই দেখবেন নানান ধরনের কাপ আমরা খুবই পছন্দ করি। এই জন্য বাজার থেকে সব সময় না আমরা এরকম নানান ধরনের যে সমস্ত কাপগুলো কিনে আনার পর সেই কাপগুলোকে আমরা সাধারণত কিভাবে রাখি, আর রাখার আগে দেখবেন কাপগুলো কিছুদিন ব্যবহার করতে না করতেই এই যে হাতলগুলো আছে কাপের, সেই হাতলগুলো কিন্তু ভেঙে যায়। তার কারণ কি? আমরা যখনই কাপগুলোকে কিনে আনার পর এই কাপগুলোকে এইভাবেই কিন্তু আমরা কোথাও রেখে দিই, মানে আলমারির মধ্যে হোক আর শোকেসের মধ্যে হোক, আমরা কিন্তু এইভাবে করে কাপগুলোকে রেখে দিচ্ছি। এইভাবে যদি আমরা পাশাপাশি করে গুছিয়ে রাখি, সেক্ষেত্রে কাপগুলোর এই হাতলগুলো কিন্তু ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, কারণ একটা বের করতে গেলে আরেকটার সঙ্গে আঘাত লাগলেই কিন্তু এই ভেঙে যাওয়ার একটা প্রবণতা থেকে যায়। তাই আমরা যদি ছোট্ট একটা উপায়ের মাধ্যমে কাপগুলোকে গুছিয়ে রাখি, যার ফলে কাপগুলো কিন্তু একটাও ভাঙবে না, কোনো সমস্যা হবে না। একটা প্লেটের উপর কিভাবে কাপগুলো রাখছি বন্ধুরা, সম্পূর্ণ দেখতে হবে। ঠিক তার হাতলগুলো যেখানে আছে, হাতলগুলো কাপের ভেতরে দিয়ে দিচ্ছি, দিয়ে একটার পর একটা এইভাবে সেট করে নিলাম। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন অল্প একটু জায়গার মধ্যে 4টে কাপ আমি গুছিয়ে ফেললাম। কোনো জায়গা বেশি লাগলো না, কোনো শোকেসের মধ্যে হোক আলমারির মধ্যে হোক, আবার ওর হাতলগুলো কিন্তু বাইরে বেরিয়েও থাকলো না। বেরিয়ে থাকলেই তখনই ওটাকে বের করতে গেলে, আবার ঢোকাতে গেলে তখনই কিন্তু ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো সেই ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। যদি খুব ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। চলে এসেছি পরবর্তী টিপসে। এখানে আছে কিছুটা মুসুরির ডাল। তো মুসুরির ডাল হোক, ছোলার ডাল হোক, মটরের ডাল হোক আর মুগ ডাল, আমরা দেখবেন আমাদের কাজের সুবিধার্থে মাসে একটা সময় গিয়ে আমরা মাসের বাজার করে আনি, মানে অনেকটা করে ডাল কিনে আনি। সেই অনেকটা করে ডাল আমরা বাড়ি যখন আনার পর আমরা অনেক দিন রাখতে চাই, কিন্তু রাখতে পারি না, কারণ এখন বর্ষার সিজন এসে গেছে। বর্ষার মধ্যে এই সমস্ত ডালের মধ্যে না একটা ভিজে ভিজে ভাব থাকে, পোকা লেগে যায়। তো সেই দীর্ঘদিন যদি ডালটাকে ভালো রাখতে হয়, তার জন্য কি করতে হবে? তার জন্য আমাদের প্রত্যেকের বাড়িতে এমন একটা উপকরণ আছে, সেটা হলো লবণ। তো লবণ আমরা যদি ছোলার ডাল, মটরের ডাল, এই সমস্ত ডালের মধ্যে একটু লবণ এইভাবে ছিটিয়ে তারপর একটু এটাকে ঝাঁকাতে হবে, ঝাঁকিয়ে এইভাবে করে মুখ আটকে আমরা রাখতে পারি, তাহলে দেখবেন কখনোই এই ডালের মধ্যে পোকা ধরবে না। কারণ লবণ কিন্তু পোকা একদম পছন্দ করে না। তাই এই খাবারের মধ্যে যখনই পোকা আসবে, ওরা লবণের স্বাদ পেলেই কিন্তু এখান থেকে ফিরে চলে যাবে, আর এই ডালগুলোকে নষ্ট করবে না। আর ডাল যেহেতু রান্না করার আগে আমরা 1 থেকে 2 বার ধুয়ে নিই, তার জন্য এর মধ্যে লবণ দেওয়া থাকলেও কিন্তু কোনো সমস্যা হবে না। লবণটা তো ধুয়েই যাবে, তারপর আমরা রান্না করতে পারবো। এইভাবে একটু এই ঢাকনার যে মুখটা শক্ত করে আটকে দেবেন, আটকে এইভাবে রেখে দেবেন, দেখবেন দীর্ঘদিন ধরে ডালটা খেতে পারবেন, অনেকটা করে এনে রাখলেও কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, আশা করছি এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। চলে এলাম পরবর্তী টিপসে। বন্ধুরা, এখানে আছে প্রেশার কুকার। আমরা প্রেশার কুকার কাজের সুবিধার্থে রান্নাবান্না করি সবসময়, মানে অল্প সময়ের মধ্যে রান্না করার জন্য। দেখবেন প্রতিদিন যেহেতু প্রেশার কুকারটা আমরা ব্যবহার করতে করতে প্রেশার কুকার ভেতরটা তো পরিষ্কার করি, কিন্তু পেছনের দিকটা আমরা অনেকেই কিন্তু পরিষ্কার করি না। অনেকের প্রেশার কুকারের এই নিচের দিকটা দেখবেন কালো কালো একটা নোংরা আস্তরণ পড়ে যায়, কালচে হয়ে যায়। তো সেই প্রেশার কুকারের নিচের দিকটা, আমার এটা যেহেতু বেশি কালো নেই, কিন্তু যাদের অনেকটা করে কালো আছে, তারা কিভাবে পরিষ্কার করবেন? প্রেশার কুকারের নিচে এভাবে দিয়ে দেবেন 1 চামচ মতো খাবার সোডা। এবার খাবার সোডা দিয়ে এইভাবে চামচের সাহায্যে একটু চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দেব হারপিক। তো এই হারপিক কিন্তু টয়লেটের না, রান্নাঘরে আলাদা করে আমি ব্যবহার করি। এই সমস্ত যে সমস্ত নোংরাগুলো উঠতে চায় না, অনেকটা শক্ত হয়ে আটকে আছে, সেই সমস্ত দাগ তোলার জন্য। তো এখানে খাবার সোডা আর নিয়ে নিয়েছি হারপিক, একটা ব্রাশ নিয়ে নিয়েছি। ব্রাশের সাহায্যে আমি এইভাবে কিন্তু হারপিক আর খাবার সোডাটা মিশিয়ে নিচ্ছি। তো মেশানোর সঙ্গে সঙ্গে বন্ধুরা কেমন ফেনা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এবার নিচের দিকে যে সমস্ত জায়গায় কালো একটা আস্তরণ পড়ে গেছে, সেই সমস্ত জায়গায় এই মিশ্রণটা একটু লাগিয়ে রাখতে হবে। মিশ্রণটা এইভাবে ব্রাশের সাহায্যে আমি চারিদিকে লাগিয়ে দিচ্ছি। লাগিয়ে এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য এইভাবে আমি ছেড়ে দেব। ছেড়ে দিলে এর মধ্যে যে জেদি নোংরা কালো যে স্ট্রং দাগগুলো আছে, সেই দাগগুলো অনেকটা নরম হয়ে যাবে। নরম হওয়ার পর 15 মিনিট পর আমরা কিন্তু আবারও ফিরে আসছি। 15 মিনিট পর এটা ফিরে আসার পর দেখতেই পাবেন এই জায়গাটা অনেকটা পরিষ্কার হয়ে গেছে। তো 15 মিনিট পর আমি ফিরে এসেছি। ফিরে আসার পর ব্রাশ দিয়ে আরও একটু ডলে নেব।
দেব, শুধু যে ব্রাশ দিয়ে ডললে সাইড থেকে নোংরা জায়গাগুলো উঠবে। কিন্তু একেবারে যে ডিপ ক্লিনিং করার জন্য আমরা হারপিক খাবার সোডা তো দিয়ে রেখে দিয়েছি। এবার আমি চলে যাব একেবারে সিঙ্কের মধ্যে। এবার সিঙ্কের মধ্যে ওখানে গিয়ে লোহার যে স্কচব্রাইটগুলো আছে সেই লোহার স্কচব্রাইট দিয়ে একটু খুব ভালো করে ডলে নেব। তাহলে যে জায়গাটা কালো কালো আস্তরণ আছে সেই সমস্ত জায়গা থেকে নোংরা কিন্তু একেবারের জন্য উঠে যাবে। তো বন্ধুরা, মাঝে মধ্যেই এইভাবে কিন্তু যে সমস্ত কালো জেদি দাগগুলো কড়ার নিচে অথবা প্রেসার কুকারের নিচে সেই সমস্ত দাগগুলো কিন্তু পরিষ্কার ঝকঝকে হয়ে যাবে। তো বন্ধুরা, এইভাবে একটু ঘষে তারপর এটাকে প্লেন জলে ধুয়ে ফেলবো। দেখতেই পাবেন এই জায়গাটা কতটা পরিষ্কার হয়ে গেছে। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। যদি খুব ভালো লাগে অবশ্যই কিন্তু বন্ধুদের সবার সঙ্গে এবং পরিবারের সবার সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবেন না। তো আমি চলে এসেছি আমার পরবর্তী টিপসে। এখানে আছে পিলার, গ্রেটার, চাকু, ছুরি, কাঁচি, এই ধরনের যে সমস্ত জিনিস আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করা হয়। দেখবেন অনেক সময় কি হয়, সেই সমস্ত জিনিস ব্যবহার করতে করতে না তার ধার চলে যায়। তো তখন আমরা কিন্তু বাজার থেকে নতুন করে জিনিসপত্র কিনে আনার চেষ্টা করি, কারণ কাঁচির সাহায্যে কাপড় কাটতে হয়, কাগজ কাটতে হয়, চাকুর সাহায্যে সবজি কাটতে হয়, নানান রকম ফল, এই সমস্ত কাটতে কাটতে না দীর্ঘদিন ব্যবহার করতে করতে এর ধার কিছুদিন বাদেই চলে যায়। এবার সে ধারটা চলে গেলে তখন আমরা এই চাকু, ছুরি, গ্রেটার, এগুলো আর ব্যবহার করতে পারি না। তখন এটা যে চেঞ্জ তো অবশ্যই করতে হয়। তো সেই টাকা পয়সা খরচা করে যে চেঞ্জ করব, তার আগে আমরা এই টিপসটা যদি একটু ট্রাই করে দেখি আমাদের কাজে লাগছে কিনা, তাহলে কিন্তু অনেকটাই উপকার হবে। এই ধরনের যে মাটির প্রদীপ আমাদের প্রত্যেকের বাড়িতে আছে, দিওয়ালিতে আমরা কিন্তু প্রদীপ জ্বালাই। সেই প্রদীপগুলোকে একটু গুছিয়ে রাখবেন, নানান কাজে কিন্তু লাগাতে পারবেন। সেই প্রদীপ দিয়ে যে ধার চলে গেছে, চাকু, ছুরি, কাঁচি, গ্রেটার, প্রত্যেকটার মধ্যে এইভাবে একটু ঘষে নেবেন। বন্ধুরা, এইভাবে মাটির জিনিসে যদি আমরা বেশ ভালো করে ঘষে নিতে পারি, তাহলে দেখবেন বাজারে তো নিয়ে যাওয়া লাগবেই না, আবার টাকা খরচ করে নতুন করে চাকু, ছুরি কিনতেও হবে না। মাটির প্রদীপের সাহায্যে এইভাবে ঘষে নিলেই কিন্তু একেবারে ধার হয়ে যাবে। সেগুলো দিয়ে খুব সুন্দর করে সবজি, জিনিসপত্র সমস্ত কিছুই কাটতে পারবো। এবার চাকুটা তো আমরা এইভাবে ধার করে নেব, কিন্তু আমাদের যে গ্রেটারটা, যার ফলে সবসময় আমাদের কিন্তু মশলাপাতি না গ্রেট করতে হয়, কারণ অল্প স্বল্প রান্না করতে গেলে তখন তো মিক্সার মেশিন অথবা শিলনোড়া ব্যবহার করা না, গ্রেটারের সাহায্যে এই মশলাগুলোকে কুচিয়ে নেওয়া হয়। তো সেই সমস্ত কাজে ব্যবহার করতে করতে এর ধার কিন্তু খুব তাড়াতাড়ি চলে যায়। যেহেতু আমাদের প্রতিদিন ব্যবহার করতে হয়, তাই এইভাবে মাটির প্রদীপের সাহায্যে ঘষে নিলে দেখবেন খুব সহজে গ্রেটারটাও ধার চলে আসবে। আর এই কাঁচির সাহায্যে কিন্তু আমাদের প্রত্যেক দিনের কাগজ, কাপড় সব কিছুই কাটতে হয়। এমনকি আমরা লঙ্কা কুচি করার সময় অনেক সময় এই ধরনের কাঁচি ব্যবহার করি। তো সেই সমস্ত এই প্রদীপের সাহায্যে কিন্তু খুব সহজে ধার হয়ে যাবে, যার জন্য টাকা পয়সা আর খরচা হবে না। আশা করছি এই টিপসটা অনেকটা ভালো লেগেছে। চলে এলাম পরবর্তী টিপসে। বন্ধুরা, এখানে আমি গ্যাস ওভেনের উপর তাওয়া বসিয়ে দিয়েছি। এবার তাওয়াটাকে আমি ধরিয়ে নিচ্ছি, কারণ ধরিয়ে নেওয়ার কারণ কি, আমাদের তাওয়াটাকে গরম করতে হবে। এইবার গরম তাওয়ার উপরে আমরা কি করব, যার ফলে আমাদের মেয়েদের অনেকটা কিন্তু উপকার হবে। কি হবে, এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ হলুদটাকে একটু নাড়িয়ে নিচ্ছি। হলুদটাকে কিন্তু পোড়াবো না, সামান্য একটু গরম করব। গরম হলুদের মধ্যে আমরা কিন্তু মিশিয়ে দেবো আরও একটা উপকরণ, সেটা নারকেল তেল, বাদাম তেল অথবা সর্ষের তেলও দিতে পারেন। এই তেল দিয়ে এইভাবে হলুদ আর তেলের এই যে মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। তৈরি করার পর এটাকে আমরা কি কাজে লাগাবো, দেখবেন বাড়িতে ছোট বাচ্চা থাকলে তারা যখন খেলাধুলা করতে গেলে হাতে পায়ে মোচকা লাগে, চোট লাগে, ব্যথা লাগে। তো সেই সমস্ত ব্যথা জায়গায় যখন উপরে যদি কেটে যায় তখন তো মলম লাগিয়ে দিই, কিন্তু ভেতরে যদি ব্যথা লাগে সেই ব্যথাটা কিন্তু থেকে যায় হাড়ের মধ্যে। তো সেই সমস্ত ব্যথা যদি পায়ে কোথাও লাগে, তখন এই গরম হলুদ তেলের এই যে মিশ্রণটা তৈরি করলাম, এটাকে আমরা কিন্তু পায়ে ভালো করে লাগিয়ে দেব। যে সমস্ত জায়গায় দেখব ব্যথা হয়েছে, ঠিক সেই সমস্ত জায়গাগুলোর মধ্যে আমরা এইভাবে যদি লাগিয়ে দিতে পারি, তাহলে কিন্তু নিমেষের মধ্যে সেই বাচ্চাদের হাতে পায়ের যে ব্যথা, সেই ব্যথাটা চলে যাবে। এর জন্য ফালতু টাকা পয়সা খরচা করে ডাক্তারের কাছেও যেতে হবে না। যদি অল্প স্বল্প ব্যথা হয় সেক্ষেত্রেই কাজটা করবেন, কিন্তু যদি মারাত্মক ব্যথা হয়, মারাত্মকভাবে চোট লাগে, তখন কিন্তু ডাক্তারের কাছে অবশ্যই যাবেন। দেখবেন এখন যেহেতু বর্ষার সিজন এসে গেছে, বর্ষার সময় বাইরে যারা থাকে, সবসময় কাজকর্ম করে, তাদের আঙুলের ফাঁকায় একটু ঘা মতো হয়ে যায়। তো সেই ঘা হলে পুজ হয়, সেখানে অনেকটা ব্যথা হয়, হাঁটা যায় না। তো তখন এই গরম হলুদ আর তেলের প্রলেপটা যদি লাগিয়ে দিতে পারেন, রাতের দিকে এই কাজটা
করবেন সারা রাত হলুদটার মিশ্রণটা আঙুলের মধ্যে থাকার পর সকালে উঠে দেখবেন কোনো ব্যথা থাকবে না, কোনো ঘাও থাকবে না। এইভাবে কাজটা করলে অনেকটাই আপনাদের সহজ হয়ে যাবে সমস্ত কাজকর্ম। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। যদি খুব ভালো লাগে অবশ্যই কিন্তু একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পরিবারের সবার সঙ্গে শেয়ার করতে একদম ভুলবেন না। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নেক্সট ভিডিওয় তাড়াতাড়ি দেখা হচ্ছে। তো বাই, টাটা।